নমস্কার, আমি আরজে লক্ষ্মী। ঝাড়গ্রাম রেডিও মিলন 90.4 ফ্যাম থেকে আজ এসে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে খুব কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে। প্রতি মুহূর্তেই আমরা আজকাল এগিয়ে চলেছি কাজকর্মের মাধ্যমে, তার সাথে স্বাস্থ্য পরিষেবা, তার সাথে ডিজিটাল পরিষেবা, সব কিছুই আমরা এগিয়ে তো যাচ্ছি। কিন্তু তার মধ্যে এই এগিয়ে যাওয়ার মধ্যে কিছু কিছু সতর্কবার্তা আমাদের অবশ্যই নিয়ে থাকা উচিত। সেই সতর্কবার্তা কি, সেই সতর্কবার্তা সমস্ত কিছু নিয়ে আজ আপনাদের মাঝে রেডিও মিলন 90.4 ফ্যামের মাধ্যমে আমি আরজে লক্ষ্মী আপনাদেরকে অনেক কিছু তথ্য জানাবো। কিন্তু সেই তথ্য জানানোর জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনেকেই সম্মানীয়, তার সাথে আমাদের মাননীয় স্যার, বলতে পারি ডিএসপি স্যার সব্যসাচী ঘোষ। স্যার নমস্কার। নমস্কার। স্যার, আপনি এই রেডিও মিলন 90.4 এফএমে এসে উপস্থিত হয়েছেন, ওটার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর আপনার পরিচিতিটা একটু যদি অল্প ছোটভাবে একটু জানান। হ্যাঁ, শিওর। আমি সব্যসাচী ঘোষ, আমি ডিএসপি ডিএনটি পদে আছি ঝাড়গ্রাম পুলিশের। আমি সাইবার থানা দেখাশোনা করি, আর এটাই আপাতত। আর প্রত্যেক মুহূর্তে আমি যেমন বললাম স্যার, যে প্রত্যেক মুহূর্তেই আমরা ডিজিটালি ভাবে এগিয়ে চলেছি, তার সাথে সোশ্যাল মিডিয়া এই প্ল্যাটফর্মটা যখনই আমরা বলি তো এক কথায় আমরা অবগত হয়ে যাই সোশ্যাল মিডিয়া। কিন্তু সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কতটা আমাদের ভালো বা মন্দ জড়িয়ে আছে তার সমস্ত কিছুই আমরা কম বেশি জেনে নেব। কারণ কি, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এখন বর্তমানে কাজ করে চলেছি। তো চলো অল্প অল্প কথার মাধ্যমে জেনে নিই যে কিভাবে আমরা সতর্কভাবে, ভালোভাবে, সুস্থভাবে আমাদের কাজকর্ম, প্রত্যেক দিনে কাজকর্ম করে চলবো। আর তার সাথে কিভাবে আমরা এই যে সাইবার ক্রাইম যে হচ্ছে সেইটাকে আমরা আরও সতর্কভাবে এড়িয়ে চলতে পারবো। তো স্যার, আপনাকে আমি সামান্য কিছু প্রশ্ন করবো সাইবার ক্রাইমের জন্য। তো এই সাইবার ক্রাইম বলতে আসলে কি বোঝায়, আপনি যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, নিশ্চয়ই। সাইবার ক্রাইমটা দেখুন, তথ্য প্রযুক্তি আইন আমাদের, যেটা ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট আছে, আইটি অ্যাক্ট অনুযায়ী যে সমস্ত অপরাধের ক্ষেত্রে কম্পিউটার রিসোর্সকে ইউজ করা হয় সেই অপরাধগুলোকে সাইবার ক্রাইম বলা হয়। যেমন ধরুন, যদি আমি একটা ডেস্কটপ ইউজ করি, কম্পিউটার ব্যবহার করি বা মোবাইল ফোন ব্যবহার করি, এটাও এক ধরনের কম্পিউটার ডিভাইস, বাট এটাকে আমরা মোবাইল বলি কারণ এখানে ভয়েস কলিং বা যেটা কলিং ফেসিলিটিটা আছে, ভাইরাস ডেস্কটপে বা ল্যাপটপে আমাদের কলিং ফেসিলিটিটা না থাকার জন্য ওটাকে জাস্ট কম্পিউটার বলা হয়। তো এই কম্পিউটার রিসোর্স ইউজ করে যখন কোনো ক্রাইম হবে সেটাকে আমরা সাইবার ক্রাইম বলবো। অনেক অনেক ধন্যবাদ। অনেক কিছুই আমরা কম কম করে জানতে পারছি। আবার আমরা একটা প্রশ্নের মাধ্যমে যাব। সে প্রশ্নটা হচ্ছে, আমাদের দৈনন্দিন জীবনে কোনো কোনো সাইবার অপরাধ বেশি হয়ে থাকে, কিছু অপরাধ কম হয়ে থাকে। তো এমন কিছু বাস্তব ঘটনা আপনি দেখেছেন যেগুলো সাইবার ক্রাইমটাকে কিছু বেশিভাবে এফেক্টেড বলে মনে হয়? হ্যাঁ, নিশ্চয়ই। একটা ভালো প্ল্যাটফর্ম পাওয়া গেছে আজকে। তো রেডিও মিলনের তরফ থেকে আমি একটা বার্তা যেটা দিতে চাইবো, সোশ্যাল মিডিয়ার একটা খুব ভালো পয়েন্ট আপনি বললেন। সোশ্যাল মিডিয়াটা যত বেশি আমরা ইউজ করছি তত এর নেগেটিভ যে সাইডসগুলো আছে সেগুলো আমাদের কাছে একে একে আসছে, এবং থানাতে থাকার সুবাদে আমরা বেশ কিছু এমন কমপ্লেন পাচ্ছি যেটার ব্যাপারে আমরা আগে ভাবতেও পারতাম না। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরুন আমরা আমাদের ফ্রেন্ড লিস্টে প্রচুর মানুষ রাখি যাদেরকে আমরা চিনিও না ইনফ্যাক্ট। তো সেগুলো হতে পারে তারা ফেক বা ওই প্রোফাইলগুলোর আড়ালে অন্য কেউ আছে। আমি যখন আমার পার্সোনাল ইনফরমেশন কোনো ছবি টবি শেয়ার করছি এবং প্রোফাইলটা যখন আমার ওপেন আছে, তখন কিন্তু সেই ইনফরমেশনগুলো তারা পেয়ে যাচ্ছেন। এতে অসুবিধাটা কী হবে, আমার ফ্রেন্ড লিস্টে থাকা যে কোনো মানুষকে যদি তিনি সেই তথ্যগুলো ফ্রডস্টার ওইভাবে প্রেজেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আমার আইডেন্টিটিটা তিনি চুরি করে নেবেন। তো ইনপার্সোনেশনের দ্বারা যে সমস্ত ফ্রডগুলো, সেগুলোর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা খুব বড় জায়গা। যেমন ধরুন ফেক অ্যাকাউন্ট, আমি খুব এক্সাম্পল দিচ্ছি। আমি আমার প্রোফাইলে যত বেশি ছবি দিতে থাকবো এবং আমার ফ্রেন্ড লিস্টে থাকা অচেনা মানুষজন সেই ছবিগুলো কালেক্ট করতে থাকবেন, পরবর্তীকালে আমার ওই কোনো একটা ছবি দিয়ে নতুন করে একটা অ্যাকাউন্ট বানিয়ে যদি ওই ডিটেলসগুলো দেওয়া যায়, তাহলে কিন্তু সহজেই সেটা আমার মতো দেখতে লাগবে, এবং আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে যখন সেই অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট যাবে, তারা ইজিলি সেটা অ্যাকসেপ্ট করে নেবেন। এবং তারপরে কি হয়, সেই ফ্রেন্ড লিস্টে থাকা মানুষগুলোকে ধীরে ধীরে মেসেঞ্জারের থ্রু দিয়ে টাকা চাওয়া হয়, যে আমি এরকম অচেনা বিপদে পড়ে গেছি ভাই, এরকম মায়ের অপারেশন হবে বা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কারণ আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বন্ধু হিসাবে থাকার জন্য আমার সমস্ত ইনফরমেশনই সে কিন্তু জানে। আমার যদি কোনো মেডিকেল এমার্জেন্সি চলে, ইস্যুস চলে, বা আমি যদি কোথাও ঘুরতে গিয়ে থাকি, তাহলে সমস্ত কিছুই কিন্তু তারা নজর রাখছে।
সো যখন তারা আমার ফ্রেন্ড লিস্টে থাকা কোনো মানুষের সঙ্গে ফ্রডস্টাররা যোগাযোগ করছেন আমার কোনো ছবি নিয়ে, তখন কিন্তু তারা বুঝতেই পারছে না যে এই মানুষটা আমি না। এটা মেসেঞ্জারে যেহেতু ওই জিনিসটা খুব হয়, সেই যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন আমি তাদেরকে বলবো যে নিজের প্রোফাইলটা অবশ্যই লক রাখবেন, এবং অচেনা মানুষ যারা আছেন তাদেরকে কিন্তু ফ্রেন্ড লিস্টে রাখার আগে ভেরিফাই করে নেবেন। এমন নয় যে অচেনা কোনো মানুষের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না, সেটা আমরা ওরকমভাবে বলতে পারি না, কিন্তু তার আগে একবার যাচাই করে নিন যে ওয়েদার দ্য প্রোফাইল ইজ ফেক অর। আর নিজের ব্যক্তিগত ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে যত কম শেয়ার করা যাবে তত আর কি আমার ভালনারেবিলিটিটা তত কমে যাবে, এটাই। আপনি যেটা বলেই দিলেন যে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত তথ্য আমরা শেয়ার করব, কিন্তু বুঝে সুঝে। এখন আমরা কি করছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা আর্নিং সোর্স চলে আসছে, তো সেটার জন্য অনেকে প্রত্যেকটা তাদের পার্সোনালি লাইফস্টাইল একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরুন আজকে আমি আমার কোনো শহরে বাড়ি, সেখানে শহরে আমি আমার ওয়াইফ থাকি এবং আমার বাবা মা থাকেন। এবার আমি কোথাও ঘুরতে গেলাম, সেই জায়গা থেকে কন্টিনিউয়াসলি আমি ছবি দিতে থাকছি। তো যারা আমার প্রোফাইলে আছেন তারা কিন্তু দেখছেন যে আমি বাড়িতে নেই ওই সময়। তো এটা যারা চুরি করতে পারে এলাকায়, তাদের কাছে একটা ভালো অপরচুনিটি যে এই বাড়িতে কেউ নেই। তো এই জন্যই বলার যে যখন ধরুন আপনি ঘুরতে গেলেন, আপনি যদি ফিরে এসে কিছুদিন পর ছবিগুলো দেন, তাতে কিন্তু ওই টাইম গ্যাপটা ওই ফ্রডস্টারদের পক্ষে অ্যাক্সেস করা অতটা ইজি হবে না। তাই আমাদের প্রতি মুহূর্তে, আজকে ধরুন আমার কোনো প্রমোশন হলো বা আমি কোনো গাড়ি কিনলাম, তো এটা আমার ফাইন্যান্সিয়াল যে রিসোর্স আছে সেটা যে অনেক বেশি সেটা রিফ্লেক্ট করে। তো এতে কি হবে, যারা মানে ফ্রডস্টার আছে তারা কিন্তু তখন আমার ব্যাংক ব্যালেন্সটা খালি করার জন্য উঠে পড়ে লাগবে। এবং দ্বিতীয় কথা, আমার যে ইমেল আইডিগুলো, ফোন নাম্বারগুলো, এগুলো সোশ্যাল মিডিয়া প্রোফাইলে কম শেয়ার করে থাকাটাই ভালো। তো আমরা জানতে পারলাম ব্যাপারগুলো কম বেশি, যেগুলো আমরা প্রায় সচরাচর দেখে থাকি, কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের বাড়িতে কেন চুরি হচ্ছে বা কিভাবে আমাদের যেগুলো ইনফরমেশন সেগুলো লিক হয়ে যাচ্ছে। তো আর একটা জিনিস আমি স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো যে এখন কিন্তু একদম বাচ্চা থেকে শুরু করে বড় সবাই সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে কাজ করছে। তো সেখানে সোশ্যাল মিডিয়াতে এই শিশুদের বা কিশোরদের যে গেমিং জিনিসটা এসেছে, তো সেগুলোর মধ্যে যে সাইবার ক্রাইমটা সেটা কতটা এফেক্টেড হতে পারে বলে অবশ্যই হ্যাঁ, এখানে একটা খুব ভালো পয়েন্ট আপনি রেজ করেছেন, থ্যাঙ্কস ফর রেজিং দিস। এখন ইয়াং জেনারেশনের মধ্যে গেমিং বা এই ধরনের জিনিসগুলোর প্রতি একটা ফ্যাসিনেশন লক্ষ্য করা যাচ্ছে। এতে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে যে তারা সোশ্যাল লাইফ থেকে ডিট্যাচড হয়ে যাচ্ছে, আর দু নম্বর হচ্ছে গেমিং প্ল্যাটফর্মে অচেনা মানুষদের সঙ্গে তাদের বন্ধুত্ব তৈরি হয়ে যাচ্ছে, এবং অপরিণত বয়স থাকার কারণে কে ভালো এবং কে খারাপ এই জিনিসটা ডিফারেন্সিয়েট কিন্তু তারা সেই মুহূর্তে করতে পারছেন না। তাদের কাছে যেটা ক্যাচি মনে হচ্ছে তারা সেদিকে এগোচ্ছেন, ওয়ারাজ বাবা মার কিন্তু তাদের বিন্দুমাত্র ধারণা নেই যে সে কোন মানুষটার সঙ্গে কথা বলছে। হতে পারে যার সাথে কথা বলছে সে নেই এখানে, হয়তো ঝাড়গ্রামে বসে আপনি গেমিং করছেন, একজনের সঙ্গে ভালো বন্ধুত্ব হলো, অথচ সে থাকে রাজস্থানে। সে কিন্তু নিজের ভুল আইডেন্টিটি, ফলস আইডেন্টিটি দিয়ে ছেলে হোক বা মেয়ে হোক তাকে কন্টিনিউয়াসলি ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে যাবে। যখন তারা বন্ধু বা হয়ে যায়, তখন যেটা আমরা দেখেছি, আমাদের কাছে কমপ্লেন এসছে, হয়তো কখনো তারা ভিডিও কল করলো, কখনো কথা বললো, তো ওই যে ছবি বা ভিডিওগুলো থাকছে সেগুলোকে মর্ফ করে পরবর্তীকালে তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে। এবং ইয়াং থাকার কারণে, এবং একটা যেহেতু ভুল তারা করে ফেলেছে, তারা বাবা মায়ের কাছে বা সোসাইটির কাছে সেটা ডিসক্লোজ করতে ভয় পাচ্ছে। তো চাপে পড়ে তারা কিন্তু সেই জিনিসগুলো কন্টিনিউয়াসলি ওদের ডিমান্ডের কাছে সাকাম করে যাচ্ছে, এবং এমন একটা সময় গিয়ে ওটা ধরা পড়ছে, তখন আর আমাদের পিছিয়ে আসার কোনো রাস্তা থাকছে না। তো এতে অনেক স্টুডেন্টেরই জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি প্যারেন্টসদেরও অ্যালার্ট করব যে আপনারা বাচ্চাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোক বা হোক, দিস ইজ নট সার্ভেলিয়েন্স, মানে ওরকম ভিজিলেন্স নয়, বাট একটা ব্রিফ আইডিয়া থাকা উচিত যে কাদের সাথে বেশি সময় কথা বলছে বা এইটা একটু নজর রাখা। তো বাচ্চাদেরকে খুব ভালোভাবেই সতর্ক থাকতে হবে, কিন্তু হ্যাঁ, বাচ্চারা তো সতর্ক থাকে না, আমাদের গার্ডিয়ানকে একটু সতর্ক হতে হবে। আর তারপরে আমি আরেকটা কোশ্চেন আপনার কাছে রাখবো, যে এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আরও যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, তো সেগুলোর মধ্যে আমাদের পাসওয়ার্ড বা ইমেল থাকে। তো এই পাসওয়ার্ড বা ইমেলটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সাইবার ক্রাইমের অপরাধের জন্য, বা এই পাসওয়ার্ডগুলো কীরকমভাবে তৈরি করলে আপনার মনে হয় যে আমরা সাইবার ক্রাইম থেকে একটু দূরে থাকতে পারি, নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি? ডেফিনেটলি খুব ভালো পয়েন্ট রেজ করেছেন। দেখুন, আমাদের যারা যে সমস্ত জায়গাগুলো আমরা আমাদের তো প্রচুর জায়গায় পাসওয়ার্ড দিতে হয়, সেটা ইউপিআই হোক বা ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক। তো সেই জায়গাগুলোতে আমরা কী করে কমন মনে রাখতে পারবো এরকম একটা পাসওয়ার্ড দিই, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নাম বা ডেট অফ বার্থ বা ইয়ার অফ বার্থ এই জিনিসগুলোই থাকে। তো এগুলো গেস করা অনেক ইজি। কেউ যদি আমার ফোনটাকে হ্যাক করতে চায় বা করতে চায়, তাহলে
মানে প্রথম যে পাসওয়ার্ডটা দেওয়ার কথা আমার নাম বা আমার ইয়ার অফ বার্থ বা আমার কোনো পরিচিত কারণও, সেই জন্য বলা যে ওইটা আলফা নিউমেরিক করে দেওয়া, যাতে ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটারের কম্বিনেশন যদি ইউজ করা হয় তাহলে কিন্তু কোডটা জানা হলেও সেটা ডেসিফার করা মুশকিল হয়ে যাবে, এক্স্যাক্ট ম্যাচিংটা। ধরুন 4 লেটার্স হয়, তার সাথে আরও দুটো ডিজিট দিলাম আমি, তার সাথে দুটো ক্যারেক্টার দিলাম, হ্যাশ হোক বা @ হোক, এতে মানে ওটা পাসওয়ার্ডের স্ট্রেংথটা অনেকটা বেড়ে যায়। মিনিমাম 8 ক্যারেক্টারে যদি আলফা নিউমেরিক পাসওয়ার্ড ইউজ করা হয়। আর অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বলে একটা জিনিস আছে, যেটা ফেসবুক বা জিমেলের ক্ষেত্রে করা যায়। এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করলে কী হবে, যদি আপনার অ্যাকাউন্ট অন্য কেউ অ্যাক্সেস করতে যায় আপনি একটা নোটিফিকেশন পাবেন, এবং ওই অন্য ডিভাইসে যখনই লগ ইন হবে বা হবে, আনলেস ইউ পারমিট, ও কিন্তু ওপেন করতে পারবে না। তো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন একটা বড় সেফগার্ড আমাদের জন্য। তো এটা তো আমরা একটা ইনফরমেশন পেয়ে গেলাম। এরপরে আরও কিছু মাধ্যম আছে যেগুলো আমরা নিত্য প্রয়োজনীয় বা প্রত্যেক দিন আমরা যেটার মাধ্যমে লেনদেন করছি, ট্রানজেকশন হচ্ছে আমাদের, তো সেটার ব্যাপারেও একটু জেনে নেব। এখন কিন্তু এটা তো প্রচণ্ড পরিমাণে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। ইউপিআই ট্রানজেকশন, স্যার ইউপিআই ট্রানজেকশানেও কিন্তু মানুষকে এখন প্রতারণা করা হচ্ছে, ঠকানো হচ্ছে। তো এইখানে মানুষ কিভাবে নিজেকে সতর্ক করতে পারে? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এটা একটা খুব ভালো পয়েন্ট তুলে ধরেছেন। দেখুন, সাইবার ক্রাইমের দুটো এরিনা আছে। একটা এরিনা হচ্ছে যেটা ডিফেমেশন বা যেটা আমি বললাম সোশ্যাল মিডিয়া রিলেটেড, আর সেকেন্ড হচ্ছে যেটা ফটো ভিডিও আপলোডিং কেস, আর সেকেন্ড যেটা কনসার্ন সেটা হচ্ছে দ্যাট ইজ মনিটারি অ্যাসপেক্ট। তো এখানে কি হয় যে আমরা যে সমস্ত ইয়েগুলো অ্যাপ ইউজ করি, ইউপিআই অ্যাপ বা এখানে এর সাথেও আমরা ফোনে কিন্তু আরও অনেক ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করি। তো এই অ্যাপগুলো অনেক কিছুর পারমিশন নিয়ে থাকে যেটা আমরা নিজের অজান্তেই দিয়ে ফেলি। তো অচেনা অ্যাপে ওই পারমিশনগুলো দেওয়ার ফলে কি হবে, যখনই ধরুন আপনি কোনো ডেটা দিচ্ছেন, করছেন, তারা কিন্তু সেই ডেটাগুলো সেটা ক্যাচ করতে পারে। তো অজানা কোনো অ্যাপ সেটা না ইনস্টল করা। 2 নম্বর হচ্ছে যখন আপনাকে কেউ ফোন করে বলবে, যেটা বেশিরভাগ সাইবার ক্রাইমে লক্ষ্য করা গেছে, আমি সেইগুলোই বলছি, অন্য বললে সময় নষ্ট হবে ফালতু। যেটা বলা হয়, ধরুন যে আপনাকে ফোন করে যে আপনি একটা রিওয়ার্ড পেয়েছেন 10,000 টাকা বা সেই রিওয়ার্ডটা যদি আপনাকে নিতে হয় তাহলে আপনাকে এই অ্যাপটা ইনস্টল করতে হবে বলে তারা একটা লিঙ্ক পাঠায় ফ্রডস্টাররা। তো এই লিঙ্কের মাধ্যমে বা একটা এপিকে ফাইল পাঠায়, .apk এইভাবে ফাইলটা আসে। তো এই ফাইলটা যখনই আপনি ইনস্টল করবেন বা ওই লিঙ্কে ক্লিক করে যখনই আপনি ওই প্রোগ্রামটা ইনস্টল করবেন, তখন কিন্তু তার মধ্যে ম্যালিসিয়াস কন্টেন্ট ঢুকে যাবে, যেটাকে বাগ বলা হয়। তো এরা কি করবে, ওইটা আপনার ফোনে দেওয়ার মাধ্যমে আপনার পুরো পার্সোনাল ডেটাটা ক্যাপচার করতে পারবে, এবং তার পরবর্তীকালে হয়তো আপনার আর পাসওয়ার্ডটাও ওদের সাথে শেয়ার করার দরকার নেই। আপনি যা স্ক্রিনে দিতে থাকবেন তারা প্রত্যেকটাই দেখতে পারবে, এবং আপনার পুরো টাকাটা যেখানে চাইবে ওরা সেখানে কনভার্ট করাতে পারবে। সো এটা একটা খুবই জিনিস, যে অজানা অ্যাপ ইনস্টল না করা, যেগুলো গুগল প্লে স্টোরে আছে সেই ভেরিফাইড অ্যাপই একমাত্র ইউজ করা। আর ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো, ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট বা গুগল প্লে স্টোর থেকে করা। ব্যাংকের ম্যানেজার বা বলে ব্যাংকের এমপ্লয়ি সেজে যখন কেউ ফোন করবে এবং কোনো লিঙ্ক পাঠিয়ে অ্যাপ ইনস্টল করতে বলবে, প্লিজ ডোন্ট গেট ইনটু দ্য ট্র্যাপ। ওরা বারবার যেটা করে সেটা হচ্ছে আমাদের একটা সেন্স অফ এমার্জেন্সি ক্রিয়েট করতে চায়। ধরুন বললো 10,000 টাকা রিওয়ার্ড পেয়েছেন, যদি আপনি এখনই না করেন ওটা ল্যাপস হয়ে যাবে। তো আমার মনে হয় যেটা একটা থামা উচিত। একবার আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করে নিন, ব্যাংকের সাথে যোগাযোগ করে যদি আপনার মনে হয় না সত্যি রিওয়ার্ডটা আছে, তাহলে আপনি প্রসিড করুন। আদারওয়াইজ কোনো আননোন কলারের ইনফরমেশনের উপর বেসিস করে আপনার নিজের পুরো ডেটাটা দিয়ে দেবেন না, কারণ ওদের কাছে আপনার অনেক ডেটা তথ্য রয়েছে, এটা জানতে হবে। ওনারা যে সমস্ত জিনিসগুলো শেয়ার করবেন সেগুলো দেখে আপনার মনে হতে পারে শুনে যে না, এই ব্যাংকের লোক ছাড়া কীভাবে বলবে, কিন্তু একবার অরিজিনাল ব্যাংকে কল করে কনফার্ম হয়ে নিন, যদি আপনি দূরে থাকেন। আর যদি আপনার রেসিডেন্সিয়াল এরিয়াতেই ব্যাংক হয়, তাহলে আমি সাজেস্ট করবো একবার ব্যাংকে গিয়ে যোগাযোগ করার জন্য। অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক ইনফরমেটিভ জিনিসগুলো আমরা জানতে পারছি। তো আরেকটা জিনিস আমি এখন ইদানিং দেখছি, এটা আমি আপনাকে একবার প্রশ্ন করব একটা ছোট্ট করে। প্রশ্নটা হচ্ছে, এখন দেখছি যে আমরা প্রত্যেক দিনে রান্না বান্না করছি, আমাদের গ্যাস সিলিন্ডার প্রয়োজন হচ্ছে। তো সিলিন্ডার অফিস থেকেও মাঝে মধ্যে এখন কিন্তু দেখা যাচ্ছে কল আসছে যে আপনার নামে আপনি বইটা এখনো বুক করেননি বা গ্যাস সিলিন্ডার বুক করেননি, তো আপনার নামটা চেঞ্জ করতে হবে বা এই অ্যামাউন্টটা দিয়ে আপনি আমার নামটা চেঞ্জ করতে পারেন। তো এইটা কি কতটা মানে এখনকার দিনে লাগু হয়েছে? অবশ্যই, আপনি খুব ভালো একটা পয়েন্ট রেজ করেছেন। দেখুন, মানে একটা ডেটা ব্রিচ বলে একটা জিনিস হয়, আমাদের অজান্তেই কিন্তু সাইবার ডেটা ব্রিচ সবসময় চলতে থাকছে। ধরুন যখনই আপনি একটা অ্যাপ ইনস্টল করলেন, সেই অ্যাপে তো আপনি আপনার পার্সোনাল ডেটা দিচ্ছেন, এবং পারমিশন দেওয়ার জন্য সেই অ্যাপটা আপনার পার্সোনাল যে ইনফরমেশন আছে সেটাও সে ক্যাপচার করছে, লাইক গ্যালারি ইমেজেস, আপনার ফোন বুক, কন্ট্যাক্টস। এবার কি হবে, যখনই ধরুন আপনি সেই মানে ডেটাটা আপনার ব্রিচ হয়ে গেল, পার্সোনাল ইনফরমেশনটা, ধরুন আমি কোনো একটা পার্টিকুলার XYZ অ্যাপের নাম বলছি, গ্যাস কোম্পানি, তো সেই গ্যাস কোম্পানির অ্যাপ আপনি ইনস্টল করেছেন, আপনার ডিটেলস সমস্ত কিছু দিয়েছেন। এইবার কি হলো, সেই অ্যাপ কোম্পানির
একটা কোনো সাইবার সিকিউরিটি ডেটা ব্রিচ হলো, তার ফলে আপনার পুরো পার্সোনাল ইনফরমেশনটা ফ্রস্টারের কাছে চলে গেল। এর পরবর্তীকালে আপনাকে ম্যানিপুলেট করাটা তার কাছে খুব ইজি হয়ে যাবে, কারণ আপনি লাস্ট কখন কানেকশন নিয়েছেন, আপনার লাস্ট গ্যাস কখন রিফিল হয়েছে, এই পুরো ইনফরমেশনটাই কিন্তু সেই অ্যাপের থ্রু দিয়ে সেই ফ্রস্টার পেয়ে গেছে। যার ফলে কি হবে, আপনাকে কল করে ঠিক এক্স্যাক্ট আমি যেটা বলছিলাম ব্যাংকের ক্ষেত্রেও, এক্স্যাক্ট আপনার যে স্ট্যাটাসটা আছে তারা বলে যে আপনার এই মাসে সিলিংটা শেষ হয়েছে, আপনার তো রিফিলের টাইম হয়ে গেছে। তো প্লিজ এই জিনিসটা না করে, তাদের কথায় ভরসা না করে একবার গ্যাস অফিসে যান ফিজিক্যালি, অথবা ওই গ্যাস অফিসের নিজস্ব ওয়েবসাইট থেকে তার কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে, অফিসিয়াল নাম্বার জোগাড় করে গ্যাস অফিসে কথা বলুন। কোনো অচেনা নম্বর থেকে ফোন এসে তাকে বিশ্বাস করে সমস্ত কিছু ট্রানজ্যাকশন করা যাবে না। একদম আমরা বলতে পারি যে অনেকগুলোই আমরা তথ্য জেনে নিলাম যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। শেষে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নটা হচ্ছে ভবিষ্যতে স্যার সাইবার ক্রাইমের যে ধারণা, এটা কি কোনো পরিবর্তন হতে পারে, বা যে আমরা যে সাইবার ক্রাইম হয়েই চলেছে সেটাকে কি আটকাতে পারি বলে আপনার মনে হয়? দেখুন, সাইবার ক্রাইমটা আমরা ভয় পাই, আমাদের ইগনোরেন্সের জন্যই সাইবার ক্রাইমটা এত বড় করে হয়। জিনিসটা খুব সিম্পল আছে, যেটা দেখুন, চুরি আর সাইবার চুরি দুটোই কিন্তু চুরি। চুরিটা করতে গেলে কি করতে হয়, অ্যাক্সেস থাকতে হয়, আপনার বাড়ির চাবি বা আপনার ধরুন কোনো উইক পয়েন্ট, যেটা ধরুন জানলার আছে বা দরজা আছে, যেটা ইজিলি অ্যাক্সেস করা যায়। আমাদের ডিজিটাল লাইফেও ঠিক সেম জিনিস, আমাদের যে সমস্ত ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো যদি আমরা একটু সিকিউর রাখতে পারি এবং একটা চলার ক্ষেত্রে একটা মিনিমাম বেসিক সাবধানতা অবলম্বন করতে পারি, তাহলে কিন্তু এই জিনিসটা এড়ানো সম্ভব। যেমন একটা বললাম আমি, ফেসবুক বা ইয়ের ক্ষেত্রে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করা, অচেনা মানুষকে ফ্রেন্ড লিস্টে না রাখা, এবং টাইম টু টাইম ফ্রেন্ড লিস্টটা রিভিউ করা, এবং নিজের সমস্ত পার্সোনাল ইনফরমেশন যতটা কম পারা যায় এটা শেয়ার করা। এটা গেল আপনার অনলাইন ট্রানজ্যাকশন বা ইয়ে থেকে সুরক্ষিত রাখার উপায়। নিজের ফোনে অচেনা কোনো অ্যাপ রাখবেন না। প্রত্যেকটা যতগুলো ব্যাংকের যে সমস্ত ধরুন আপনার আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক, সেগুলো ছবি তুলে কখনো ফোনের গ্যালারিতে সেভ করে রাখা উচিত নয়। এটার হার্ড কপি আপনি আপনার কাছে রাখুন। এতে হবে কি, ধরুন আপনার ফোনটা কখনো হ্যাক হলো বা হারিয়ে গেল, আপনার পুরো ইনফরমেশনগুলো কিন্তু ভালনারেবল হয়ে গেল। ওই জন্য আমরা বলি গুগল ড্রাইভে বা ইয়েতে আপনি যদি সেভ করে রাখেনও কোনো জিনিস, তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে সেটা সিকিউরিটি রাখতে হবে। কারণ ধরে নিতে হবে আমার ব্যাংকের ওটিপি বা এটিএম কার্ড কিন্তু আমার ব্যাংকের চাবিকাঠি। এটা আমরা অনেক সময় ভুলে যাই। আমরা 10 টাকা থাকলেও সেটাকে খুব যত্ন করে রাখি, কিন্তু এতগুলো টাকা যেটা ব্যাংকে আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা সুরক্ষিত করার জন্য যে স্টেপগুলো সেটা কিন্তু নিই না। এবং পাসবইটা অবশ্যই সময় সময় আপডেট করতে থাকতে হবে, যাতে কোনো আনঅথরাইজ ট্রানজ্যাকশন হলেও আপনি টাইম টু টাইম সেটা জানতে পেরে যান অ্যাট দ্য আর্লিয়েস্ট। আর ব্যাংক থেকে যে মেসেজগুলো আপনার ফোনে আসে সেগুলো ইগনোর না করে সেগুলোকে ফলো করা উচিত। ধরুন কোনো ট্রানজ্যাকশন হতে থাকছে আপনার অ্যাকাউন্টে, আপনি বুঝতে পারলেন না, ব্যাংক থেকে মেসেজ আসছে, সেগুলো আপনি হয়তো অতটা গুরুত্বও দিলেন না। যদি এরকম পরপর ব্যাংক থেকে মেসেজ আসে, আপনি ব্যাংকে একবার অবশ্যই যোগাযোগ করুন। আর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে লো লিমিট ক্রেডিট কার্ড ইউজ করা উচিত। ধরুন আপনার ক্রেডিট কার্ডের ভ্যালু হচ্ছে 5 লাখ টাকা লিমিট করা আছে, যদি আপনার সাথে ফ্রড হয় তাহলে 5 লাখ টাকাই ফ্রড হয়ে যাবে। যদি লিমিট কম করা থাকে, ধরুন আমি 1 লাখ লিমিটের 5টা কার্ড ইউজ করছি, যদি ডেটা ব্রিচ হয় আমার 1 লাখ টাকা ফ্রড হবে, 5 লাখ টাকা হবে না। তো এটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। স্যার অনেক কিছুই আমাদেরকে তথ্য দিলেন, আর এই যে লাস্টের যে প্রশ্নটা হলো সেটার মাধ্যমে আমরা আরেকটা জিনিস জানতে পারলাম যে কিভাবে আমরা সাইবার ক্রাইম বা অপরাধ থেকে নিজেদেরকে এড়িয়ে রাখতে পারি, বাঁচিয়ে রাখতে পারি, বা আমরা সেটা প্রস্তুত নিয়ে থাকতে পারি যে হ্যাঁ আমরা এখন রেডি আছি আর আমাদের কোনোভাবেই ঠকতে হবে না। অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক কিছু আমরা জানতে পারলাম এই রেডিও মিলন 90.4 FM এর অফিসে আপনাকে উপস্থিত পেলাম, তো সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। অনেক কিছুই তথ্য পেলাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়া হলো সেগুলো অবশ্যই মাথায় রেখে সতর্কভাবে থাকবেন। সবাইকে নমস্কার। নমস্কার।